আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের বিষয়বস্তু একই, ভারতীয় আগ্রাসনে দৃষ্টিতে বাংলাদেশের মুসলমান বিদ্বেষী যে চিন্তা চেতনা, এটা নিয়ে আমরা আজকে ভিডিওটি শুরু করছি, আলোচনা করছি। আমি প্রথমে ভারতের সমস্তবাসীকে আন্তরিকতার সাথে এবং ভালোবাসা নিয়ে বলতে চাই যে আপনাদের প্রতি আমাদের বিরূপ দৃষ্টি নেই। আমরা চাই আপনারা আমাদের বন্ধু দেশ থাকুন, আপনারা আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ হিসেবে আপনাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকুক। কিন্তু ভারতীয় কিছু নাগরিক এবং মোদি মিডিয়া, গদি মিডিয়া এবং আপনাদের সরকারের যে দৃষ্টিভঙ্গির কারণে আপনাদের বিষয়ে এই আলোচনা করতে আমরা বাধ্য হয়েছি। প্রথমে আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে গিয়ে ভারতীয় মুসলমানরা মোদির নির্যাতনের শিকার। এই যে আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন, এটি সাম্প্রতিক একটি ভাইরাল ছবি। এটি এই বছরই একটি জুমার নামাজ পড়ার অবস্থায় ভারতীয় পুলিশ, এই মোদি বাহিনী কিভাবে মুসলমানদের উপর চড়াও হয়েছেন। উনি লাথি দিচ্ছেন, ঘুষি দিচ্ছেন একজন নামাজরত মুসল্লিকে। তো এটা একটা ভারতীয় সরকারের যে মুসলমান বিদ্বেষী দৃষ্টিভঙ্গি, এটার একটা প্রতীক হিসেবে ধরা যায়। সেকেন্ড থিং, যে ভারতে যে মুসলমানরা কিভাবে আসলে নির্যাতিত, এটার আরেকটা প্রমাণ আমি দেখাতে চাচ্ছি। যে আপনারা সবাই ডক্টর জাকির নায়ককে চিনেন না এমন কোনো ব্যক্তি, হিন্দু মুসলমান কেউ নাই, আমার মনে হয় না। তো এই ডক্টর জাকির নায়ক উনি একটা টিভি পরিচালনা করতেন, পিস টিভি, যেটাতে কোনো সে অ্যাডও নিতেন না। উনি ওইটাতে কোনো অ্যাড পরিচালনা করতেন না, অ্যাড দ্বারা ওনার বাণিজ্যিক টিভি ছিল না। এটার একটাই উদ্দেশ্য ছিল, এটাতে উনি ধর্ম প্রচার করতেন, ধর্ম নিয়ে আলোচনা করতেন, ডিবেট করতেন। উনি ছোটবেলা থেকেই যে কোরআন শরীফের উপর ওনার একটা বিশেষ আয়ত্ত ছিল, সেটাকে নির্ভর করে উনি ইসলামের দাওয়া দিতেন। এই বিষয়টাকে কেন্দ্র করে মোদি সরকার 2012 সালে, আমি যদি ভুল না করে থাকি, এই পিস টিভিকে বন্ধ করে দিয়েছিলেন। ডক্টর জাকির নায়ককে ভারতের মাটি থেকে ব্যান করে দিয়েছেন। উনি এখন মালয়েশিয়ার জীবনযাত্রা অতিবাহিত করছেন। তো এইটা একটা দেশের, একটা রাষ্ট্রের সবচেয়ে ন্যাক্কারজনক একটা বিষয়, যেটা আমাদের বাংলাদেশেও ঘটেছে। আমাদের বাংলাদেশে এরকম আজহারী সাহেব যে যুব সমাজকে যে প্রেরণা জুগিয়েছেন, উৎসাহ জুগিয়েছেন এবং ভালো কাজের যে দিকে নির্দেশনা দিচ্ছিলেন, এটাকে ভারতীয় যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির কারণে এই আওয়ামী লীগ সরকার দ্বারা এই বাংলাদেশ থেকেও ডক্টর আজহারী সাহেবকে বিতাড়িত করেছে। উনিও এখন মালয়েশিয়া জীবনযাপন করছেন। এখন আসি আমাদের আরেকটি বিষয়ে, যেটা হচ্ছে কি আমাদের মসজিদকে ভেঙে মন্দির নির্মাণ করার বিষয়টা। আমি খুবই আশ্চর্য হয়ে, এবং মজার বিষয় হচ্ছে যে মুসলমানদের স্থাপনাই শুধু কেন হিন্দুদের মন্দিরের খনি হয়, এটা আমার বোধগম্য নয়। চলুন এই বিষয়ে একটু আলোচনা করা যাক। তো আমরা এই আলোচনার প্রথমেই আমরা বলে রাখি যে আমি গত ভিডিওটা করেছিলাম যে গত 6 ডিসেম্বর হচ্ছে গিয়ে যে আমাদের বাবরি মসজিদের ভাঙা যে এটা হচ্ছে গত 6 ডিসেম্বর। এটা নিয়ে আমি ছোট্ট একটা ভিডিও করেছি, আপনারা ইচ্ছা করলে এই ভিডিওটি দেখতে পারেন। যে আমি আরও সংক্ষেপে বলি যে 1992 সালে 6 ডিসেম্বর এই বাবরি মসজিদকে ভাঙা হয়েছিল, এবং এই বাবরি মসজিদকে ভাঙার উপরে কেন্দ্র করে যে একটা ওই ভারতীয় উপমহাদেশে যে দাঙ্গার সৃষ্টি হয়েছিল, এই দাঙ্গায় প্রায় 2000-এর উপরে অধিক লোক মারা গিয়েছিল। তো এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। এই যে বাবরি মসজিদটা অনেক প্রাচীন আমলের নির্মিত, 1528 খ্রিস্টাব্দে এই বাবর এই মসজিদটিকে নির্মাণ করেছিলেন। ঠিক তখন থেকে ওনারা এটাকে দাবি করে আসছিলেন যে এখানে কৃষ্ণ মন্দির ছিল, কৃষ্ণ মন্দির ভেঙে বাবরি মসজিদ করা হয়েছিল। ঠিক এরকমই যে বিভিন্ন মসজিদ এবং মুসলমানদের সম্পত্তির উপরে তাদের এক ধরনের ইদানিং দেখতে পাচ্ছি যে মন্দিরের খনি পাওয়া যাচ্ছে। আমাদের মসজিদের নিচেই, আমাদের পবিত্র স্থানগুলোর নিচেই কিন্তু তাদের মন্দিরের খনিগুলো পাওয়া যাচ্ছে ইদানিং।
সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে ইদানিং তারা নতুন একটি বয়ান উঠিয়েছেন, যেটা হচ্ছে ভারতে যে আজমির শরীফ নামে একটি পবিত্র স্থান রয়েছে, যেখানে মুসলমানরাই নয় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকম পর্যটক এখানে এই মসজিদ আজমির শরীফে যান দর্শন করতে। তো এই আজমির শরীফের নিচেও নাকি এখনো ওই যে মন্দিরের খোঁজ পাওয়া গেছে, সেখানেও নাকি একটি মন্দির ছিল, এরকম একটা আবার শুনতে পাওয়া যাচ্ছে। দ্যাট মিনস অদূর ভবিষ্যতে তারা এটার একটি প্ল্যান ঠিক করে রেখেছে যে আজমির শরীফটাকে ভেঙে তারা নতুন একটি মন্দির স্থাপন করবে। পাশাপাশি আরেকটা জিনিস আমরা মানে খুব রিসেন্ট একটা ঘটনা ঘটেছে যে গত 24 তারিখে ওনাদের উত্তরপ্রদেশে সম্বল শাহী মসজিদ, যেটা হচ্ছে এটাও 500 বছর পুরনো একটা মসজিদ, এই মসজিদের নিচেও নাকি মানে মন্দিরের খনি পাওয়া গিয়েছে। এখানেও নাকি একসময় হিন্দুদের মন্দির ছিল। এটা নিয়ে বিচারালয়ে একটি কেস করা হয়েছিল এই বিষয়টাকে নিয়ে, এবং তাদের বিচার বিভাগ এটাকে তদন্ত করার জন্য একটি টিম এখানে পাঠিয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গায় যে যখন নাকি টিমটা ওইখানে পর্যবেক্ষণ করার জন্য যাচ্ছিলেন, তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে যাচ্ছিলেন। দ্যাট মিনস তারাই ওই যে এই টিমের লোকগুলোই এই ইয়ার সাথে জড়িত ছিল, যার কারণে ওইখানে সেখানকার মুসলমানরা এখানে একটি বেষ্টনী দেয়, বাধা সৃষ্টি করে। এই বাধাকে ভঙ্গ করার জন্য পুলিশ লাঠিচার্জ করে গুলি বিনিময় করে। এই গুলির কারণে 3 থেকে 4 জন লোক এখানে মুসলমান এখানে নিহত হন, শহীদ হন। তবে তার চেয়ে ভয়ানক বিষয় হচ্ছে যে তারপরেও সে তাদের কার্য পরিচালনা অব্যাহত রেখেছিলেন, বন্ধ করে। তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আসলে কি ধরনের নীলনকশা এখানে চলছে। ভারতের সমস্ত মসজিদগুলো একসময় ভেঙে মন্দির স্থাপন করার একটি অপচেষ্টা চলছে। শাহী সম্বল তথা জামা মসজিদের এর আগে 1976 সালে ওই ইমামকে গুলি করে হত্যা করার ঘটনা ঘটেছিল। এই যে মদ খাওয়া যে বিজ্ঞ লোকগুলো, এরা কিন্তু আরও নানানভাবে আমাদেরকে এই মুসলমানদেরকে নানানভাবে উত্তক্ত করার চেষ্টা করেছে। আমাদের সিলেটের মধ্যে বিএসএফরা ঢুকে সিলেটের মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার ঘটনা ঘটেছে, যেন এখান থেকে আজান দেওয়া না হয়, এবং ইমামকে পিটানোর ঘটনা ঘটছে। তারপরেও বাংলাদেশের মুসলমানরা এই বিষয়গুলোকে, এই ফাঁদগুলোকে পা না দিয়ে যথার্থ জ্ঞান খাটিয়ে এবং বিবেক খাটিয়ে এটাকে পাস করেছে। আচ্ছা, এখন আসি এই যে মদ খাওয়া মোদির যে রাজনীতি, এই রাজনীতির মানে যে দাঙ্গা ফ্যাসাদ ঘটানোর যে রাজনীতিটা, এটা খুবই পুরনো রাজনীতি। আমরা সকলেই মনে করতে পারবো যে 2002 সালে পশ্চিম ভারতের গুজরাটে আহমেদাবাদে একটি ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে যে আহমেদাবাদ স্টেশনে সাবরমতী এক্সপ্রেসের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয় 27শে ফেব্রুয়ারি। এই সাবরমতী এক্সপ্রেসের মধ্যে এই গুজরাটের আহমেদাবাদে ট্রেনটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। গোধরায় ট্রেনটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়, যেখানে 25 জন নারী, 25 জন শিশু এবং 9 জন পুরুষ মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছিল। তো এই ঘটনাটা আসলে এটার মধ্যে যারা ছিল তারা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের লোক ছিল। তারা তীর্থযাত্রা করে বাড়ির দিকে ফেরত যাচ্ছিল, এবং তাদেরকে উদ্দেশ্যমূলকভাবে পুড়িয়ে মারা হয়েছিল যেন এখানে একটা দাঙ্গা সংগঠিত হতে পারে। এবং সেই দাঙ্গার যে পরিচালনা করেছিল যে এই যে তৎকালীন নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী ছিল, তিনি এই দাঙ্গার মুসলমানদেরকে লিস্ট দিয়ে, তালিকা দিয়ে, তাদের সম্পত্তির তালিকা দিয়ে, তাদের নাম ঠিকানা দিয়ে এই নির্দেশনা দিয়েছিল তাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার জন্য। তখন এই মুসলমানদেরকে পুড়িয়ে ঘরের মধ্যে তালাবদ্ধ দিয়ে পুড়িয়ে এবং ইলেকট্রিক শর্ট দিয়ে, পানির মধ্যে চুবিয়ে ইলেকট্রিক শর্ট দিয়ে এবং নানানভাবে হত্যা করার যেই ইতিহাস, সেটা নজিরবিহীন। এটা মানে এই ভারতের মদ খাওয়া মোদিকে এবং তাদের মতন উগ্র হিন্দুত্ববাদের দ্বারাই সম্ভব, এটা তারা প্রমাণ করেছে। পরবর্তী 2012 সালে প্রধানমন্ত্রী হিসেবে আসেন, তখন তার এই দাঙ্গা থেকে তার নামটিকে সরিয়ে ফেলা হয়েছে। তো এই হচ্ছে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারতের মুসলিম বিদ্বেষী এবং হচ্ছে তাদের মদ খাওয়া যে চিন্তা ভাবনা নিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করেন, এবং আরেক দেশের রাষ্ট্রের সাথে তাদের চিন্তা ভাবনার যে পলিসি, এটা আপনাদের সামনে তুলে ধরলাম। এখন শুধু আমাদের ভারতীয় বাংলাদেশিরাই না,
ভারতীয় ভাই বোনরা এটা দেখবেন, অবশ্যই এটা নিয়ে আপনারা চিন্তা করবেন। তা আপনারা এই মুদ ফেলে দিয়ে মুদ খাওয়া যে রাজনীতিবিদরা, তাদেরকে আর কতদিন তাদের তাবেদারি করবেন? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।